প্রিয় ছাত্রছাত্রী, আমি সমীরণাথ গাইড পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা শুরু করতে চলেছি আলো অধ্যায়ের লেকচার 5। যারা এখনও পর্যন্ত আগের লেকচারগুলি দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কটি ক্লিক করে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। তারপর চলে এসো এই ভিডিওতে। আর এই ভিডিওর আলোচিত বিষয়টি হলো আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণের কনসেপ্টটা তোমরা যদি ক্লিয়ার করে নিতে পারো, তাহলে এর পরবর্তী টপিক অর্থাৎ কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ, প্রিজম, লেন্স ও আলোর বিচ্ছুরণ এগুলি বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে দেখি আলোর প্রতিসরণটা কী জিনিস, অর্থাৎ এর সংজ্ঞাতে আলোর প্রতিসরণ সম্বন্ধে কি বলা হয়েছে। বলা আছে, আলোকরশ্মি যখন একটি সমতত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমতত্ত্ব স্বচ্ছ মাধ্যমের উপর তির্যকভাবে পড়ে, তখন ওই দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, আর এই ঘটনাটাকেই আলোর প্রতিসরণ বলে। তাহলে সবার প্রথমে বলো, সমতত্ত্ব ও স্বচ্ছ মাধ্যম কাকে বলে? সমতত্ত্ব মাধ্যম হলো সেগুলো যেগুলির মধ্য দিয়ে আলো সব দিকে সমান গতিবেগে চলে। ধরে নাও একটি কাঁচের স্ল্যাব। এই কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো যেদিকেই যাক না কেন, এই ধরো এই দিকে গেল বা এই দিকে গেল, আলোটা সমান গতিবেগেই যাবে। আর স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি সরল রেখায় চলে। তাহলে একটা সমতত্ত্ব স্বচ্ছ মাধ্যমের উদাহরণ কী কী? জল, বায়ু, কাঁচ, এগুলো হলো সমতত্ত্ব স্বচ্ছ মাধ্যম, যেগুলির মধ্য দিয়ে আলো সরল রেখায় সমান গতিবেগে সব দিকে চলাচল করতে পারে। আর একটা জিনিস, একটি মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ সমান, যদি ওই আলোটা আরেকটি ভিন্ন ঘনত্বের মাধ্যম দিয়ে যায়, তাহলে সেটা আলোর গতিবেগের পরিবর্তন ঘটবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বলেছে, আলোকরশ্মি যখন একটি সমতত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমতত্ত্ব স্বচ্ছ মাধ্যমের উপর তির্যকভাবে পড়ে। প্রথমে আমরা একটা কাঁচের স্ল্যাব রেখেছি। কাঁচের স্ল্যাবের ওপরে আছে বায়ু মাধ্যম, আর আলোকরশ্মি এই বায়ু মাধ্যম অর্থাৎ এই সমতত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে এসে ভিন্ন ঘনত্বের অর্থাৎ কাঁচ, এই কাঁচের ওপর তির্যকভাবে পড়ল। তির্যকভাবে পড়ল কথার অর্থ কি? অভিলম্বের সঙ্গে একটি কোণ করে এই তলের ওপর আপাতিত হলো। আর যদি আপাতিত হয় কি হবে? দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। যদি কাঁচের স্ল্যাবটা না থাকতো, তাহলে আলোকরশ্মি এই রকমভাবে বেরিয়ে যেত এক সরল রেখায়। কিন্তু যেহেতু এই আলোর গতিপথে কাঁচের স্ল্যাবটি আসার জন্য এই আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে আলোকরশ্মিটি এই বরাবর চলে গেল। আর এই ঘটনাটাকেই কি বলা হবে? আলোর প্রতিসরণ। আর এই কেন হচ্ছে এই জিনিসটা, আলোকরশ্মির গতির অভিমুখটা কেন পরিবর্তন হচ্ছে? আমি আগেই বলেছি যে বিভিন্ন মাধ্যমের বিভিন্ন ঘনত্বের মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন, অর্থাৎ বায়ুতে আলোর গতিবেগ একরকম ছিল, যখন কাঁচের মধ্য দিয়ে ওই আলোক রশ্মিটা যাবে ওর গতিবেগ অন্য হবে। যদি ঘন মাধ্যমের মধ্য দিয়ে আলো যায় তাহলে আলোর গতিবেগ কমে যাবে, যদি লঘু মাধ্যমে আলো থাকে তাহলে আলোর গতিবেগ তুলনামূলকভাবে আগের গতিবেগের থেকে বেশি হবে। এই জন্যই আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটছে। এবার যে আলোকরশ্মিটা দুই মাধ্যমের বিভেদতলে আপাতিত হচ্ছে, এখানে আমরা AB দিয়ে ডিনোট করেছি, আর AB রশ্মিটাকে বলা হবে আপাতিত রশ্মি। আর এই আপাতিত রশ্মিটা প্রতিসরণের ফলে BC পথ বরাবর যাচ্ছে, আর এই BCটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। আর এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে অর্থাৎ এই সরলরেখাটার সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে আপাতন কোণ। আর এই প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করবে তাকে বলা হবে প্রতিসরণ কোণ। আর এই আপাতন কোণকে ইংরেজি ছোট অক্ষরের I দ্বারা প্রকাশ করা হয়, আর এই প্রতিসরণ কোণকে ইংরেজি ছোট অক্ষরের R দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? এবার আমাদের এই আলোর প্রতিসরণ সম্বন্ধে বিজ্ঞানীরা দুটি সূত্র বলে গেছেন। যেমন আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা দুটো সূত্র পড়েছিলাম, সেই রকমভাবে আলোর প্রতিসরণের ক্ষেত্রেও আমাদের দুটো সূত্র পড়তে হবে। তাহলে চলো সূত্রগুলোতে কি বলা আছে সেটা দেখে নিই। সবার প্রথম বলেছে, আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দেখো এখানে তিনটি জিনিস,
একটি আপাতিত রশ্মি অর্থাৎ এই রশ্মিটা, দ্বিতীয়ত প্রতিসৃত রশ্মি অর্থাৎ প্রতিসরণের ফলে যে রশ্মিটা যাচ্ছে এই রশ্মিটা, ও আপাতন বিন্দুতে, এই বিন্দুতে তোমার আপাতিত হচ্ছে তাহলে এটা তোমার আপাতন বিন্দু। আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্বন, দুই মাধ্যমের বিভেদ তল কোনটা? এই তলটা, এই তলের ওপর অঙ্কিত অভিলম্ব কোনটা? এই অভিলম্বটা। একই সমতলে থাকে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর এই অভিলম্ব দেখো খাতার তলেই আছে, অর্থাৎ একই সমতলে আছে। বোঝা গেল প্রথম সূত্রটা। চলো এবার দ্বিতীয় সূত্রে কি বলেছে দেখে নিই। দ্বিতীয় সূত্রটা বলেছে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে, দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তল মানে কি? ধরে নাও তুমি যদি ওপরটা বায়ু নাও ও নিচেরটা কাঁচ নাও, তাহলে এই দুটো তলকে ফিক্সড রাখো। একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ, একটি নির্দিষ্ট বর্ণ কি মানে ধরে নাও একটা আলো, ধরো একটা লাল বর্ণের আলো নিলে, বা একটা বেগুনি বর্ণের আলো নিলে, বা নীল বর্ণের আলো নিলে, একটা নির্দিষ্ট বর্ণের আলো নিতে হবে। সাদা আলো নিলে হবে না, কারণ সাদা আলোটা তোমার সাতটা আরও বিভিন্ন বর্ণের আলোর সমষ্টি। তার জন্য কি হলো, সাদা আলো ছাড়া অন্য বর্ণের আলো, যেমন ধরো লাল বর্ণের আলো নিলে বা বেগুনি বর্ণের আলো নিলে, আর এই যদি একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হয়, আপাতন কোণ অর্থাৎ এই আপাতিত রশ্মিটা অবিলম্বের সঙ্গে যে কোণ করলো আই, ও প্রতিসরণ কোণ আর এই প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের সঙ্গে যে কোণ করলো আর, এদের যদি তুমি সাইন নাও, আর এই সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই কথাটার অর্থ কি? ধরে নাও এইটা তোমার বায়ু মাধ্যম আর এটা তোমার কাঁচ। বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি কাঁচে আপাতিত হলো, আর আপাতনের সময় আপাতন কোণটা হলো তোমার I1। প্রতিসরণের পর প্রতিসরণ কোণটি হলো R1। আর এই সূত্র অনুযায়ী বলেছে আপাতন কোণের সাইন ও প্রতিফলন কোণের সাইনের অনুপাত, অর্থাৎ সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1, এটা ধ্রুবক। ধ্রুবক মানে এটা কারোর ওপর নির্ভর করছে না, এই দুটো জিনিস ভাগ করলে তুমি একটা ধ্রুবক সংখ্যা পাবে। এবার ধরে নাও ওই দুটো মাধ্যম তোমার ফিক্সড, অর্থাৎ ওপরে বায়ু নিচে কাঁচ। এবার এই লাল বর্ণের আলোক রশ্মিটাই এই রকম একটা কোণ করে আপাতিত হলো, আর এই প্রতিসরণের পর এই বরাবর বেরিয়ে গেল। ধরে নাও এই অবস্থায় এর আপাতন কোণটা হচ্ছে এটা, ধরে নাও I2। এই প্রতিসরণের পর প্রতিসৃত কোণটা হচ্ছে, প্রতিসরণ কোণটা হচ্ছে তোমার R2। তাহলে আমার সূত্র অনুযায়ী কী লিখতে পারবো? সাইন অফ I2 ডিভাইডেড বাই সাইন অফ R2 ইকুয়াল টু ধ্রুবক। এবার যদি এই নির্দিষ্ট দুটো মাধ্যম হয় আর যদি আলোর বর্ণটাও একই হয়, তাহলে দেখো আপাতন কোণের সাইন ও প্রতিফলন কোণের সাইন দুটো ধ্রুবক হচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারবো সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 ইকুয়াল ডিভাইডেড বাই সাইন R2। আর এই দুটো সমান হবে, আর এইটাকেই বলা হয় তোমার স্নেলের সূত্র। বোঝা গেল? আর এই স্নেলের সূত্র অনুযায়ী আর এই ধ্রুবকটাকে একটি নির্দিষ্ট অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো তোমার ধরো সাইন I ডিভাইডেড বাই সাইন R, এইটাকে এরকমভাবে লেখা হয় μ1 2, অর্থাৎ আর এই μ1 μ2 এই কথার অর্থ হলো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ এখানে বায়ু আছে, বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে এটাকে কি বলতে পারবো? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। বোঝা গেল? আর এই আমরা যে μ1 2 এইটা পেয়েছিলাম, এইটাকে এরকমভাবে লেখা যায় μ2 ডিভাইডেড বাই μ1। μ2টা কি? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যম সাপেক্ষে। μ1 কি? শূন্য মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। বোঝা গেল? আর একই রকমভাবে μ1টা কি? শূন্য মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর একটা জিনিস বোঝার বিষয়,
সেটা হলো, ধরো এটা তোমার প্রথম মাধ্যম, এটা হলো দ্বিতীয় মাধ্যম। আর প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি বলেছি, যে আলোক রশ্মিটা তির্যকভাবে আপাতিত হবে। এবার যদি আলোক রশ্মিটা যদি অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, অর্থাৎ লম্বভাবে আপাতিত হয় এই বিভেদ তলের ওপর, তাহলে কিন্তু এই স্নেলের সূত্রটা প্রযোজ্য নয়। কারণটা কি, এই আপাতন কোণ তাহলে কত আমাদের 0, প্রতিসরণ কোণটাও কত 0। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন আই আর সাইন আর, দেখো দুটো 0/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, অসঙ্গত। তাই লম্ব আপাতনের ক্ষেত্রে আমাদের এই স্নেলের সূত্রটা প্রযোজ্য নয়। বোঝা গেল? চলো এবার আমরা দুটো ইউজ কেস দেখে নিই। বলেছে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হবে। ধরে নাও এই ওপরেরটা লঘু মাধ্যম নিয়েছো, নিচেরটা ঘন মাধ্যম নিয়েছো। লঘু মাধ্যম মানে ধরে নাও বায়ু নিয়েছি, ঘন মাধ্যম ভাবে ধরে নাও জল বা কাঁচ, মানে বায়ুর থেকে যার ঘনত্ব বেশি। এইটা হচ্ছে তোমার অভিলম্ব। এবার এখানে যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো আপাতিত হয়, ধরো এইরকমভাবে পড়লো, তাহলে ওই প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, এই রকমভাবে যাবে। আর এই কোণটা তোমার আপাতন কোণ, আর এইটা তোমার প্রতিসরণ কোণ। আর বোঝা গেল? এবার যদি এই দ্বিতীয় মাধ্যমটা না থাকতো, তাহলে আলোক রশ্মি এইরকমভাবে বেরিয়ে যেত একই সরলরেখায়। কিন্তু দ্বিতীয় মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যমটা এসে যাওয়ার ফলে দেখো আলোর গতির অভিমুখের পরিবর্তন ঘটলো, এই রকম বরাবর বেরিয়ে গেল। এখানে একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে তোমার চ্যুতিকোণ। অর্থাৎ যদি এই দ্বিতীয় মাধ্যমটা এসে যাওয়ার পর আলোর গতিপথের যে পরিবর্তনটা হলো, সেটা কত ডিগ্রি কোণে বেঁকে গেল, তাহলে সেই কোণটা কি। ধরে নাও এখানে আমরা আপাতিত রশ্মিটাকে এ বি আর প্রতিষ্ঠিত রশ্মিটাকে বি সি, আর এটা ধরে নাও এম এন আর এটা ও। তাহলে চ্যুতিটাকে আমরা কি লিখতে পারবো, এন বি ও মাইনাস এন বি সি। তাহলে এক্ষেত্রে চ্যুতিটা কত, এন বি ও মাইনাস এন বি সি। এন বি ওটা কি, এই কোণটা যতটা এই কোণটাও একই কোণ হবে, তাহলে আই মাইনাস এনবিসি। এনবিসিটা কত, আর। তাহলে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তখন ওর চ্যুতি কোণটা কত, আই মাইনাস আর। এবার আমরা দ্বিতীয় ইউজ কেসটা দেখব, যেখানে ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ কিভাবে হচ্ছে সেটা দেখব। তো ওপরের মাধ্যমটা থাকবে তোমার ঘন মাধ্যম, আর নিচের মাধ্যমটা থাকবে তোমার লঘু মাধ্যম। ঘন মাধ্যম মানে ধরে নাও তোমার ওপরে কাঁচের স্ল্যাব আছে, নিচে ধরে নাও লঘু মাধ্যম অর্থাৎ আছে তোমার বায়ু। এবার ঘন মাধ্যম থেকে যখন আলোটা আসলো, এ বি পাথ ফলো করে এরকমভাবে বিভেদ তলের ওপর আপাতিত হলো, ও প্রতিসরণের পর এই বিসি বরাবর বেরিয়ে যাবে। অর্থাৎ প্রতিসরণের পর প্রতিষ্ঠিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বোঝা গেল? এবার এই এ বি অভিলম্বের সঙ্গে যে কোণ করবে আপাতন কোণ আই, আর প্রতিষ্ঠিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করলো সেটা প্রতিষ্ঠিত কোণ আর। এবার আমরা চ্যুতিকোণের কনসেপ্টে আসি। যদি এই লঘু মাধ্যমটা না থাকতো, আলোটা এরকম সোজা এইভাবে বেরিয়ে যেত এ বি এফ পথ বরাবর। এবার যেহেতু লঘু মাধ্যমটা আসার জন্য আলোর প্রতিসরণ হয়েছে, অর্থাৎ আলোর গতির অভিমুখের পরিবর্তন ঘটেছে, তার জন্য আলোটা এতটা বেঁকে গেছে। তাহলে এই আলোর চ্যুতিকোণ কোনটা, এই কোণটা, কারণ এই সোজা চলে যাওয়ার কথা ছিল, এই দিকটা বেঁকে গেছে, তাহলে এটাই তাহলে ওর চ্যুতিকোণ। এবার চ্যুতিকোণটা তাহলে আমরা কীভাবে বের করব, তাহলে পুরো কোণটা কোণ সিবিই, কোণ সিবিই মাইনাস এই ছোটো কোণটা যেটা তোমার এফ বিই, এফ বিই। এবার দেখো সিবিইটাই তোমার প্রতিসরণ কোণ, তো সিবিই আর, আর এফ বিই, এফ বিই। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই কোণটা যেটা হবে, তো একইভাবে এই কোণটাও একই হবে, এই কোণটাও তোমার আপাতন কোণের সমান হবে। তাই এফ বি ইকুয়াল টু আই। তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণের ভ্যালু কত, আর মাইনাস আই। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা অঙ্ক করার সময় প্রয়োজন হবে, মিউ 1 2 অর্থাৎ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে লেখা যায়
যেটা এই দিকে থাকবে, মিউ ডান দিকে যেটা থাকবে সেটা ওপরে লিখবে, μ2 ডিভাইডেড বাই μ1। μ2টা কি শূন্য মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর μ1টা কি শূন্য মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, ইকুয়াল টু প্রথম মাধ্যম, ধরে নাও যদি এটা তোমার প্রথম মাধ্যম হতো, এখানে তোমার আলোর গতিবেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ, এইটাও সমান লেখা যায় λ1 ডিভাইডেড বাই λ2, অর্থাৎ প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই ফর্মুলাটা মাথায় রাখবে, এটা তোমার প্রবলেম সলভ করার সময় কাজে লাগবে। আর এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর নোটটি ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে।